গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলার সময় পরিস্থিতির তাজা খবর, সরাসরি তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরতে চ্যানেল আইয়ের সাংবাদিকরা মাঠে ছিলেন সক্রিয়। 18 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে সম্প্রতি পাল্টা অনুষ্ঠিত হয়। আমি একটু বলতে চাই, তাদের সাথে কিন্তু অচল। এর সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়, কলেজ, হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলে এখানকার পরিস্থিতি আসলে থমথম বিরাজ করছে। চলুন জেনে নেই শেখ হাসিনা পালিয়ে যাওয়া 5ই আগস্টের গুরুত্বপূর্ণ দিনে কে কোথায় কাজ করেছেন। ওই দিন সকাল থেকে মিরপুর সহ আশেপাশে এলাকায় ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শাকির আদনান। যদি 5ই আগস্টের কথা বলেন, গত বছরের 5ই আগস্ট, এবং সকাল থেকে ওদিনও সেই মিরপুরেই ছিলাম এবং আমি প্রথমে ওই দিন গিয়েছিলাম মিরপুর 10 নম্বরে। তো মিরপুর 10 নম্বর আপনি জানেন যে ততক্ষণে কিন্তু 5ই আগস্টে কিন্তু সেনাবাহিনী কিন্তু মানে রাস্তায় ডিপ্লয়েড ছিলেন এবং যেটি গিয়ে 10 নম্বর যে গোল চত্বরটা আছে, তো সেখানে আমি গেলাম এবং সেখানে আমি একটা লাইভ দেওয়ার চেষ্টা করলাম, মানে লাইভের মতো যেটা আর কি, সেটা সেখানে একটা দিলাম এবং দেখলাম যে আর্মির যারা সদস্য রয়েছেন, সেনা কর্মকর্তারা বা সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন, তারা ওই জায়গাটা একদম আশপাশে ছিলেন এবং কটন করে আছেন আর কি। তো এরপরে সেখানে আমি তাদের সঙ্গে একটু কথা বললাম যে আমি কিছু কাজ করতে চাই, তারাও আমাদের হেল্প করলেন এবং তখন আমি ওইখানে একটা লাইভ দিলাম আর কি, একটা লাইভের মতো আর কি, যে ওইখানকার ওই সিচুয়েশনের ওই টাইমটা আসলে মিরপুর 10-এর কী অবস্থা ছিল। আমাদের যে গাবতলী যে পয়েন্টটা আছে, ঢাকায় যে ঢোকার যে পয়েন্টটা, তো সেই পয়েন্টে দেখলাম যে আমরা ট্রাক বা পিকআপ ভ্যান বা এই ধরনের জাতীয় যেসব গাড়ি বা যানবাহনগুলো ছিল, সেইগুলোতে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। ঠিক আমরা যদি বলি আমিনবাজারের যে ব্রিজটা আছে এর আশপাশে, গাবতলী থেকে শুরু করে আমিনবাজার এখানে। তো আমরাও সেখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ বা অন্য যারা ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বললাম যে আসলে কী সিচুয়েশন আপনারা দেখছেন। তারা তখন বললেন যেটা ওই বাস্তবতা, যেটা তখন তারা যেটা বললেন যে তারা এখান দিয়ে যে আপনারা জানেন যে এখান দিয়ে যে জনতার প্রবেশের একটা কথা ছিল তখন, তো সেটাকে তারা একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিলেন। তো সেই মুহূর্তে আমরা সেখানেও এখানে যারা শ্রমিক ছিলেন বা যারা যানবাহনে কাজ করছিলেন, তাদের সঙ্গে কথা বললাম, কিছু আমরা ইন্টারভিউ করলাম, কিছু ভক্স পপ নিলাম। সেখানেও আমি একটা লাইভ দিলাম সেখানকার সিচুয়েশন। ঠিক আমিনবাজার থেকে শুরু করে আমরা যে মোড়টায় মানে দাঁড়িয়েছি, অর্থাৎ আমিনবাজার, সেখান থেকে ঠিক গাবতলী যতদূর পর্যন্ত চোখ যায় আমরা ততদূর পর্যন্ত ক্যামেরা ধরে রাখলাম যে কী সিচুয়েশন। সেখানে কিন্তু মোটামুটি শুনশান, নীরবতা। তখন আমরা ভাবছিলাম যে আসলে কী হবে, কারণ ততক্ষণে তো আমরা বুঝতে পারছিলাম না যে আসলে ঠিক অ্যাকুরেটলি কী হবে, কারণ সেই তথ্য জানার মতো কিন্তু আসলে ওই সময় এরকম ব্যবস্থা আসলে মানে কাকে ফোন করা বা যোগাযোগ করা, এটাও একটা আসলে খুবই একটা কি বলবো, এটা দুরূহ কাজ ছিল, বা করলেও যে পাওয়া যাবে এমন না, মানে সঠিক তথ্য পাওয়াটা তখন কিন্তু বেশ কঠিন ছিল। তো এরপরে আমরা তো দেখলাম যে এরপরে যেটা হওয়ার পরে সাইনবোর্ড, শনিয়াকড়া, যাত্রাবাড়ির প্রধান সড়ক, পুরান ঢাকাতে নিউজ সংগ্রহ করেছেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট আক্তার হোসেন। যাত্রাবাড়ি টোল প্লাজা, যেহেতু আমার সকাল 7টা থেকেই আমার দায়িত্ব ছিল যাত্রাবাড়ি এলাকায়, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, এই এলাকাটিতে আমার দায়িত্ব ছিল। আর যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশ থেকেই নেতাকর্মীদের ঢাকায় আসার কথা, শনিরাখড়া, রায়েরবাগ, এই এলাকাটিতেও কিন্তু প্রচুর সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ ছাত্র জনতার। তো সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সকাল 7টা থেকে আমরা লাইভে যুক্ত হই, যেহেতু তখন ইন্টারনেট ব্যবস্থা, বিশেষ করে মোবাইল ইন্টারনেট না থাকার কারণে আমাদের আসলে খুব ব্যাক পেতে হয়েছে। আমরা লাইভ করেছি সকাল 7টার নিউজটা আমি করেছি আসলে ফোনও, মানে আমাদের যে ক্যামেরা থেকে আমরা কিছু ফুটেজ নিয়ে আমরা এটা আমাদের রানারের মাধ্যমে আমরা অফিসে পাঠিয়ে দিই। আর আমি ফোনতে ছিলাম, যেহেতু ভিডিও করার আসলে অপশন ছিল না। আর তারপরের নিউজগুলো আমরা লাইভ করেছি। ইন্টারনেট বন্ধ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যাচ্ছিল না। এই আন্দোলনের একটা বড় ছিল যে গণমাধ্যমকে আসলে জনতা বিশ্বাস করতে পারছিল না, যার কারণে একটি ঝুঁকি ছিল। জনতা মাঝখানে গেলে আমাদের গণমাধ্যমের একটা ঝুঁকি ছিল কাজ করার। আবার আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী যেহেতু খুব অ্যাগ্রেসিভ মোডে ছিল, তারাও মুহুর্মুহু ফায়ার করছিল।
তো আসলে মাঝখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা সোর্সদেরকে মেনটেন করেছি যে যেখানে কোথায় কী ঘটছে, কখন মিছিল আসছে, মিছিলের পরিসরটা কত বড়, সেই তথ্য নিচ্ছিলাম এবং আমরা টেলিফোনে কিংবা অ্যাজ লাইভে আমরা আমাদের সংবাদগুলো পরিবেশন করছি। 11টার পর পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে চলে যায় জনতা, বিশেষ করে ছাত্র জনতার অবস্থান ছিল সায়দাবাদ যাত্রাবাড়ি যেই ফ্লাইওভারে যে টোল প্লাজা পর্যন্ত তারা আসতে পেরেছিল এবং পুলিশ ছিল, পুলিশ সেনাবাহিনী তাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে ছিল। পুলিশ ছিল সবার আগে ফ্লাইওভারে যে একদম ঢালে গোড়াতে সেই জায়গাটিতে মাছের আরও সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ফাঁকা বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং গুলিও করছিল। 12টার 1টার আগে চতুর্পাশ থেকে, অর্থাৎ আপনি জানেন যাত্রাবাড়ি যে চৌরাস্তা, এই এলাকাটিতে আমরাও কিছুটা, সেনাবাহিনী যখন কিছুটা পিছিয়ে উঠলো আমরাও কিছুটা তাদের সঙ্গে পিছনে চৌরাস্তাতে আসলাম। যখন এই জায়গাটি খালি ছিল, কিন্তু আমার শহীদ ফারুক সরণি, আরেক পাশ দিয়ে আপনার এই গোপীবাগের যেই পাশটা, যে রোড রয়েছে বিশেষ করে যে সায়দাবাদ বাস্তারানীর এদিক থেকে এবং মাওয়া প্রান্তের যে রোড, চতুর্দিক থেকে জনতা মানে মুহূর্তের মধ্যে 1-2 এসে স্লোগান দিল, 10-15 জন একসাথে হলো। যখন দেখলো যে সেনাবাহিনী কিছুটা নিউট্রাল ভূমিকা পালন করে পিছনে চলে আসছে, দেখলাম মুহূর্তের মধ্যে 3 পাশ দিয়ে আসলে জনতা ঘিরে তারা সেনাবাহিনীর পক্ষে স্লোগান দেওয়া শুরু করলো। আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থান শাহবাগ ও শহীদ মিনার এলাকায় ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মাসরুর শাকিল। 5ই আগস্ট যেটি হয়েছে, মূলত 36 জুলাই যেটি বলা হয়, সেদিন আমার ডিউটি ছিল দুপুর 2টো থেকে, কিন্তু সকাল থেকে আমার কাছে ফোন আসতে থাকে। কেউ বলছেন, আমার সোর্সরা কেউ বলছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কেউ বলছেন শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে পালাচ্ছেন। এবং আমি টেলিভিশনে দেখি যে কোনো নিউজ আছে কিনা, দেখি টেলিভিশনগুলোতে কোনো নিউজ নেই যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন বা এরকম কোনো নিউজ নেই। সেদিন মূলত ছিল লং মার্চ টু গণভবন দখল করার আন্দোলনকারীদের, ছাত্র জনতার আন্দোলনকারীদের লক্ষ্য ছিল যে ঢাকা থেকে এসে এবং সেখান থেকে তারা গণভবন দখল করবেন। শাহবাগ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল পুরো আন্দোলনের সময়ে, এবং সেদিন তো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এখানে শাহবাগ থেকেই সেটি যাওয়ার কথা ছিল এবং 12টায় সমাবেত হওয়ার কথা ছিল। আমি 11টার পরেই সেখানে শাহবাগে গিয়ে উপস্থিত হই। আমার যে স্কুটিটি ছিল সেই স্কুটি নিয়ে সেখানে উপস্থিত, সেখানে দেখি সেনাবাহিনী আছে, কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য দিকে আমরা দেখি যে একটা আপনার পিজি হসপিটালে অনেকগুলো আগুন জ্বলছে, পিজি হসপিটালে আগুন জ্বলছে এবং সেখানে আগুন দিয়েছে, কিন্তু কে আগুন দিয়েছে কনফার্ম না, কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের পালিয়ে যাওয়ার সময় তারা সেখানে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে, অনেকগুলো গাড়িতে আগুন দিয়েছে। পরবর্তীতে দেখলাম যে না, সত্যি সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ভিতর দিয়ে পরিবার দিয়ে আমি অফিসে আসলাম। অফিসে আসার পরপরই আমি শুনতে পাই যে শেখ হাসিনা পালিয়েছেন। তারপরে পুরো অফিসের চিত্র পাল্টে যায়, আমাদের নিউজ রুমের চিত্র পাল্টে যায়। স্বাভাবিকভাবেই এত বড় একটি ঘটনা, যে 15 বছরের যে দুর্দণ্ড প্রতাপশালী যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, এবং যিনি প্রায় অজেয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে, তার এরকম একটা পতন হবে, যে ছাত্র জনতার আন্দোলনে এরকম একটা লজ্জাজনক পতন হবে, সেটি হয়তো অনেকেরই চিন্তায় ছিল না, এবং সেটি কোনো মিডিয়ারও হয়তো চিন্তায় ছিল না, কোনো নিউজ ম্যানেজারও চিন্তায় ছিল না, এবং অনেকেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন আসলে ইমিডিয়েটলি কী ধরনের সিদ্ধান্ত নেবেন, এবং সেটার প্রভাব নিউজ রুমে পড়েছে। আমাদের নিউজ রুমও তার প্রভাব ছিল। ইমিডিয়েটলি আমরা দেখি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনেক কিছুই পাল্টে গিয়েছে, এবং এটি কিন্তু একটা ক্রুশিয়াল ঘটনা, যেটা আমি আমার সাংবাদিকতার জীবনে দেখেছি, ভবিষ্যতে আর দেখবো কিনা জানি না, যে এরকম একটা অভ্যুত্থানের প্রত্যক্ষ সাক্ষী হয়েছি। আমাকে বলা হলো যে না, ঠিক আছে, তুমি যতক্ষণ লাইভ দিয়েছো তুমি এখন শাহবাগ যাও। আমি তখন ফোন নিয়ে শাহবাগে চলে গিয়েছি, আমার মোবাইল ফোনটি নিয়ে শাহবাগ চলে যাই, এবং শাহবাগে মানুষের হাজার হাজার মানুষ, উৎফুল্ল হাজার হাজার মানুষ। সেদিন যে কোথা থেকে এত মানুষ এসেছে সেটা আসলে অনেকের কাছেই বোধগম্য হয়নি, আমার কাছে বোধগম্য হয়নি। এবং যারা মূলত এই একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য এসেছেন, সেখান থেকে আমি ফোনও দিলাম, সাধারণ মানুষের সাথে কথা বললাম। তারা স্লোগান দিতে থাকে যে সে মানে স্বৈরাচার পালিয়েছে, ফ্যাসিবাদের পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। 5ই আগস্ট লাখো মানুষের মিছিলের সময় লাইভে ছিলেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। ডিউটি ছিল উত্তরা আবদুল্লাপুর থেকে শুরু করে উত্তরা হয়ে খিলক্ষেত হয়ে একেবারে যাত্রাবাড়ির ওই পর্যন্ত আমাদের অনেক টিমই ছিল। তো আমাদের মূলত যোগাযোগ তো আসলে ওই সময় টেলিফোন, কারণ আপনি জানেন যে নেটের স্পিড খুবই কম ছিল।
তখন আমরা সেই আগের পুরনো আমলে ফিরে গিয়েছিলাম, অর্থাৎ 2006-07 দিকে আমরা যে সাংবাদিকতা করতাম, ক্যাসেট ছিল, সেই ক্যাসেট আমাদের সহকর্মী ড্রাইভার সাহেবের কাছে আমরা পাঠিয়ে দিতাম। তো ওই সময় আমরা আমাদের কার্ড পাঠিয়ে দিয়েছি। এবং আপনি জানেন যে মিডিয়ার উপরে শুধু আমরা না, সবার উপরই একটু অনেক মানুষ আসলে তারা বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতো। এই জন্য আমরা বিভিন্ন জায়গায়, শুধু আমরা না, সব চ্যানেলগুলোই তাদের যে স্টিকার ছিল সেগুলো উঠিয়ে তারপরে সেগুলো নিয়ে আসতে হতো। আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে আবদুল্লাপুর এই পর্যন্ত 11:30টার দিকে দেখলাম আমরা বাঁধ ভাঙা জোয়ার। সেখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, কিছুটা দূরে বিজিবিও ছিল। তো একেবারে মানে ওরা আসার 10 মিনিট আগেও আমরা 10 জন মানুষ দেখিনি। হঠাৎ করে আমরা দেখলাম আশকোনা হাজি ক্যাম্পের ওখান থেকে এয়ারপোর্টের এদিক দিয়ে, র্যাব হেডকোয়ার্টারের পিছন দিক দিয়ে আমরা যেমন মৌমাছি বলি, ঝাঁকে ঝাঁকে মৌমাছি, ঝাঁকে ঝাঁকে মানুষ তারা আসা শুরু করলো। আমি সঙ্গে সঙ্গে রং সাইড দিয়ে, কেউ ছিল না, একদম ফাঁকা, আমি আমার অফিসে এসে কার্ড দিয়ে, আমাদের ক্যামেরা পার্সন সহকর্মী ছিল খুব সম্ভবত আসগর ভাই, তিনি উপরে নিয়ে গেলেন। তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে মানুষজন ঢুকছে। তো এটা যখন হচ্ছে 12:30টার দিক দিয়ে ওদিক মানুষ চলে গেল, আমাকে অফিস থেকে নির্দেশ দেওয়া হলো যে আমি যাতে করে কোনো একটা উঁচু ভবনে আমরা সরাসরি সম্প্রচার করি। আমরা তখন দেখানো শুরু করলাম যে আসলে কী পরিমাণ মানুষজন আসছে। এবং তারা সকালেও আমরা দেখেছি যে আমরা যখন শুটিং করছি দেখা যাচ্ছে অন্য কোনো ক্যামেরাকে তারা হয়তো শুটিং করতে দিচ্ছে না, কিন্তু আমরা যখন ছাদে গেলাম তখন দেখলাম যে অনেকেই আমাদেরকে ভি চিহ্ন দেখাচ্ছে, ওয়েলকাম করছে। এবং আমরা ওইখানেই আমি প্রায় 4টা 3:30 পর্যন্ত আমরা লাইভ করলাম এবং 2:30 পর্যন্ত লাইভ করলাম। পরবর্তীতে আমরা স্টুডিওতে ছিলাম। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম, আমি এবং আমার সহকর্মী সামির ছিল হচ্ছে তখন নিউজ প্রেজেন্টার, আমরা দেখতে পাচ্ছি যে নিচ দিয়ে স্ক্রল যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি চলে গেছেন। আমি চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না যে মানে 15 বছর আমরা নানা ধরনের অভিযোগ আছে, নির্বাচন হয়নি, এই হয়নি, দলীয়করণ, তো এরকম একটা মানুষ আসলে জনগণ তাকে আন্দোলনের মাধ্যমে নামিয়ে দিয়েছে। বিকেলে চ্যানেল আইয়ের নিউজ রুম থেকে স্বৈরাচার সরকার পতনের পর লাইভে সংযুক্ত ছিলেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট তাফিমুল ইসলাম সুজন। নিউজ ম্যান হিসাবে যদি বলে থাকি, সেদিনকার দিনটা ছিল অত্যন্ত সবচেয়ে আনন্দ থেকে বলা যায়, সে থেকে বলা যায় একজন স্বৈরাচারের পতনের হয়েছে। সেক্ষেত্রে থেকে আমাদের মূল কাজ ছিল যে কিভাবে করে মানুষকে তথ্যগুলো দেওয়া, এই যে যেগুলো তথ্যগুলো রয়েছে কিংবা ফুটেজগুলো রয়েছে সেগুলো তো আমাদেরকে দেখাতে হবে। সেগুলো আমাদের কাছে আসতেছে কিন্তু আমাদের সহকর্মীগুলো সেগুলো নিয়ে আসতে পারছে না। আমরা তখন যেটা করেছিলাম যে সেই তথ্যগুলো একবারই দিয়ে অন এয়ারের তথ্য ফুটেজগুলো দিয়ে আমরা এখান থেকে অফিস থেকে যেন সেভাবে করে বিস্তারিত বলে বুঝাতে পারি যে না ওইগুলো আসছে, মানুষগুলো ঢাকার মধ্য দিয়ে ঢাকায় আসছে, গণভবন কিংবা শাহবাগের দিকে মুখোমুখি করে মানুষজন আসছে, সেটা আমরা তখন তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা লাইভে সেগুলোকে নিউজ স্টুডিওতে প্রেজেন্টারের সাথে থেকে সেগুলোকে চাচ্ছিলাম মানুষের কাছে আরও কীভাবে করে সহজ তথ্যগুলো পৌঁছাতে, সেগুলো চেষ্টা করেছি। এর সাথে আমাদের যে তথ্যগুলো পেয়েছি, আমি যেহেতু স্টুডিওতে ছিলাম, বাইরে ছিলাম না, বাইরে কী ঘটছে সেগুলো দেখার কোনো অপশন নেই। সেগুলো হচ্ছে যে আমার যে সহকর্মীগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আমাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছিলেন। সেই তথ্যগুলোই আমরা বিশদভাবে আমাদের টেলিভিশনের পর্দায় সেগুলো তুলে ধরেছিলাম সেই সময়। চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল্লাহ রাজু ছিলেন ধানমন্ডি সংসদ ভবন ও বিজয় সরণি। 5 আগস্ট 2024 সেদিন আমার ভোর 6টা থেকেই ডিউটি দেওয়া ছিল। তো সকালে যখন আমি বের হয়েছি, সকালে বের হওয়ার পর যখন শ্যামলী আমি ক্রস করলাম, শ্যামলী ক্রস করার পর অনেক বেশি নিরাপত্তার মধ্যে পড়লাম এবং পুলিশ এবং সেনাবাহিনীর যারা টহল ডিউটি ছিল এবং তাদের যে চেকপোস্ট ছিল তারা আমাদেরকে গণভবনের দিকে আসতে দিচ্ছিল না। আমরা তখন শ্যামলী দিয়ে ঘুরে মোহাম্মদপুর হয়ে ঘুরে ধানমন্ডি 32-এর দিকে চলে যাই এবং ওই দিক থেকে আবার গণভবনের দিকে আসতে গেলেও তখন অনেক চেকপোস্টের বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের চেকপোস্ট এবং তারা গণভবনের দিকে মুভ করতে দিচ্ছিল না। এবং তখন আমি সকাল 9টায় লাইভ দিই এবং সংশ্লিষ্ট
যে নিউজ কভার করে লাইভ দিই এবং পরিস্থিতি জানাই অফিসকে। নিউজ কভারেজের জন্য যে ইন্টারনেট আমাদের পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছিলাম না, তখন আমরা কার্ডে অ্যাজ লাইভ দিয়ে অফিসে চলে আসি এবং এর মধ্যে আমরা বিভিন্ন তথ্য মারফত জানতে পারি যে উত্তরা থেকে এবং দেশের যে ঢাকার যে বাইরের যে কেন্দ্রগুলো ছিল, উত্তরা, যাত্রাবাড়ি, গাবতলী, এরকম যে বিভিন্ন যে ঢাকার এন্ট্রি পয়েন্টগুলো ছিল সেগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকায় ইন করতেছে এরকম সংবাদ পাই এবং যে উত্তরার যে একটা বড় একটা জনসমাবেশ বা মানুষের ঢল সেটি এয়ারপোর্ট ক্রস করে তখন চলে আসে, তখন 1টা-1.5টার মধ্যে চলে আসে এবং কাছাকাছি বনানীর কাছাকাছি পর্যন্ত চলে আসে। এবং এরপর তো যেটা সবাই জানা এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয় যে সেনাবাহিনীর প্রধান তিনি জাতির উদ্দেশ্যে কথা বলবেন। সেটি একসময় 1:30-2টার দিকে কথা বলার কথা ছিল, পরে বাড়িয়ে 3টার দিকে করা হয় এবং একসময় পুরো ঢাকা শহরের রাজপথ জনসাধারণের দখলে চলে যায়। রিপোর্টারদের পাশাপাশি ফুটেজ সংগ্রহের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন ক্যামেরা পার্সনরা। আমাদের ডিউটি ছিল শাহবাগ ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেলের ওইদিকে, তখন আমরা ওই দিকটাই ছিলাম, সকালে লাইভ দিয়েছি। পরে যখন বেলা পারে তখন আমরা অনেক সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাই, তখন আমরা সাঙ্গারপুরের দিকে যাই, ওখানে দেখলাম অনেক গোলাগুলি ধাওয়া পাল্টা দেওয়া, আর এই গোলাগুলির ইয়েতে আমরা পড়ে যাই, তখন আমাদের অনেক বাধা কষ্ট হয়। সবচেয়ে আবার এখানে একটা দেখলাম পুলিশ কাঁদান গ্যাস মারলো, ওই ক্রিকেটার আবার কাঁদান গ্যাসটা লইয়া উল্টা আমাদের দিকে মারলো, ওই কাঁদান গ্যাস আমাদের সামনে পড়ে, তখন চোখ অনেক জ্বালাপোড়া করতেছিল। পাশের দিকে একজন একটু আগুন লাগাইছে, ওইখানে গেলাম, তখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের গাড়ি ভাঙতে আসছে, আমাদের গাড়ি ভাঙতে আসার পরে আমরা গাড়িটা ছেড়ে দিলে আমরা হাইটা শাহবাগে যাই, তখন প্রচুর মানুষ ততক্ষণে চলে আসছে। আসার পর একজন আমাকে লাঠি দিয়ে একটা বাড়ি মারছিল, আমি হালকা পড়ে গেছিলাম। তখন যাওয়ার পরে আমরা বললাম যে এটা তো আমাদের কোনো মিডিয়া না, আমি এমনি আমার পার্সোনাল ইউটিউবের জন্য আসছিলাম। তখন আর কিছু করে নাই, তখন ওইখানে কাজ চলতেছে, তখন বেড়ার এত মানুষজন আসছিল, ওই বেড়ার ফাঁকে আমরা আটকা পড়ছিলাম। আমি আর ভয় বেরোচ্ছি না যে আবার যদি আমাকে ধরে কেউ মারে। পর আমার যে রিপোর্টার ছিল রূপম ভাই, উনি আমাকে নিয়ে আসছে, বলছে চলো কোনো সমস্যা নেই। পর আমরা হাইটা আবার মৎস্য ভবন চলে আসি। আসার পর ওইখান থেকে একটা রিক্সা নিয়ে বঙ্গভবনে আসছিলাম, তখন বঙ্গভবনের সামনে আসছি, তখন দেখি দেন ওই পার্টি অফিসে অনেক আগুন জ্বলতেছে। তখন আমরা ওইদিকে ঘুরে গিয়ে পার্টি অফিসের ওইখানে যাওয়ার পরে আমরা আর কাজ করতে পারি না, এত মানুষজন আমাদের বাধা দিচ্ছে যে এখানে আপনারা কিছু করার দরকার নেই, আপনারা যান। তখন আবার ঘুরে আবার চলে আসি। এই সাহসী সাংবাদিক দলই আজকের দিনগুলো চোখে দেখেছেন, কণ্ঠ শুনেছেন আর ক্যামেরায় ধারণ করেছেন বাস্তবতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।